দেখে শেষ করে দিই। এটা তো দেখা যাচ্ছে, আশা করি সবাইরই এই ধরনের কিছু সার্কিট দেয়া থাকবে। সার্কিট দেওয়ার পরে বুয়েটের কোশ্চেন, কিন্তু এগুলো যেগুলো আমি করাচ্ছি এগুলো সব বুয়েটের কোশ্চেন। তো এটা কিন্তু খুবই সহজ, তবে প্রথম দিকে কিন্তু একটু কঠিন মনে হয় যে এরকম একটা আমাদের লজিক সার্কিট দেয়া আছে, এর আউটপুটটা নির্ণয় করতে বলছে কোথায় কোথায় যেখানে ওয়াট চিহ্ন দেয়া আছে এই ওয়াট চিহ্নগুলোতে কি হবে সেটা আমাদেরকে এখন বলতে হবে। আর এই অংশটাকে পুরোটাই বলতেছি এ বি, এ 00011110 এগুলো হচ্ছে এ বির ইনপুট, আর এইগুলো হচ্ছে 000111 আর 10 এটা হচ্ছে সিডির ইনপুট। এটা ডিপেন্ড করবে এ বি ইনপুট আর এই সিডি ইনপুট। তো এ বি কি আছে আমাদের, জিরো আছে এখানে, এখানে জিরো আছে, আর সিডি, আচ্ছা আমরা তো এই ঘরটাকে ফলো করব না, এই ঘরটার পজিশন কি আমাদের, এ বি হচ্ছে 00 আর সিডি হচ্ছে 00। তাহলে এখানে অর গেটের আউটপুট কি হবে, এটা কিন্তু অর গেট, জিরো, অ্যান্ড গেটের আউটপুটও জিরো। আর এক্সক্লুসিভ অর গেটের আউটপুট কখন হাই হয়, বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। তো এখানে তো কোনো হাই আমরা পাইনি, কয়টা ইনপুট এখানে, দুইটা, তো একটাও তো হাই পাইনি, তার মানে আমরা বিজোড় সংখ্যক ইনপুট হাই পাইনি, এই জন্য কি হবে, আমাদের আউটপুট হবে জিরো। তাহলে এখানে কি আসবে, আমাদের আউটপুট জিরো আসবে। বাট এইখানে একটু চেঞ্জ আছে, 01 ওয়ান কে সি, সরি এটা জিরো লিখলাম কেন, এটা হবে ওয়ান, সিটা ওয়ান না আমাদের, সিটা ওয়ান আর, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ভালো জিনিস আমি, আচ্ছা এইভাবে যদি দেয়া থাকে, হ্যাঁ এইভাবে সম্ভবত এইভাবে দেয়া নাই আসলে, আসলে এই ডিটা হবে এই দিকে আর সিটা হবে এই দিকে। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু এইভাবে দিছি আমরা এইভাবেই দিই, কোনো সমস্যা নাই। আমরা ফর এক্সাম্পল আমরা ধরলাম যে কোশ্চেনটা আমরা ভুলেই লিখছি, তো আমরা ভুলেই অ্যান্সার দিই। তাহলে এখানে কি হবে, এখন সি হবে জিরো আর ডি হবে ওয়ান, তার মানে এখানেও আউটপুট হবে জিরো, এখানেও হবে জিরো, এবং ফাইনালি এখানেও জিরো পাবো, তার মানে এখানেও জিরো। এর পরেরটা, আচ্ছা এখানে জিরো আর এখানে ওয়ান, দুইটা ওয়ান, তাহলে এখানে ওয়ান পাচ্ছি, এখানে এখানে জিরো পাচ্ছি। তাহলে এটার আউটপুট ওয়ান হবে তখনই যখন বিজোড় সংখ্যক ইনপুট হাই হবে। এখানে কয়টা হাই আছে, একটা, তো একটা হচ্ছে বিজোড় সংখ্যক, এই জন্য আমরা আউটপুট ওয়ান পাবো। তাহলে এখানে কি পাবো, ওয়ান পাবো। এখন এই ঘরটা দেখি, এই ঘরটা কি বলছে, জিরো ওয়ান, তাহলে এ এর মান হচ্ছে জিরো আর বি এর মান হচ্ছে ওয়ান, আর এখানে হচ্ছে সিডি, তাহলে সি এর মান হচ্ছে ওয়ান আর ডি এর মান হচ্ছে জিরো। তাহলে এখানে কি পাবো, এখানে ওয়ার গেটে পাবো হচ্ছে ওয়ান, আর এই ক্ষেত্রে কি পাবো, এই ক্ষেত্রে জিরো পাবো। তাহলে আউটপুটে কি হবে, আউটপুটে ওয়ান হবে, এখানেও ওয়ান পাবো। ঠিক এর পরেরটা, লাস্টেরটা যদি আমরা এখন দেখি, এখানে আছে আমাদের হচ্ছে ওয়ান ওয়ান, এ এর মান ওয়ান, বি এর মান ওয়ান, আর এখানে হচ্ছে সি এর মান ওয়ান আর ডি এর মান জিরো। তাহলে এখানে কি হবে, আমাদের ওয়ান হবে ওয়ার গেট, আর এখানে জিরো হবে, তার মানে ফাইনালি আউটপুট এক্সক্লুসিভ ওয়ার গেটের আউটপুট কি হবে, ওয়ান হবে, এখানে ওয়ান। তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু 5 মার্কের জন্য আসছিল, তাহলেই আমাদের এটা অ্যান্সার হয়ে গেল আর কি। যে নিচে আইপি গুলো দেয়া আছে, এই আইপি গুলোর মধ্যে কোনগুলো পাবলিক এবং কোনগুলো প্রাইভেট আইপি, এগুলো আমাদের বলে দিতে হবে। এখন প্রথম অক্টেটটা ক্লাস এ এর জন্য, ক্লাস এ এর জন্য কিন্তু আমাদের প্রথম অক্টেট আছে না, ফার্স্ট অক্টেট, এই ফার্স্ট অক্টেটটা কত হবে, 0 থেকে শুরু করে 127, যদি এই রেঞ্জের মধ্যেই থাকে তাহলে আমরা বুঝবো যেটা ক্লাস এ এর একটা আইপি। এখন এই আইপির ভিতরে যদি আমাদের 10 দিয়ে শুরু হয় কোনো আইপি অ্যাড্রেস, তাহলে বুঝবো এটা প্রাইভেট, আর বাকি যদি 10 না হয় তাহলে হবে পাবলিক। আর এইখানে হচ্ছে
এই 127 এই আইপি অ্যাড্রেসটা মানে প্রথম অক্টেটের এই আইপি অ্যাড্রেসটা এটা ইউজ হয় শুধুমাত্র তোমার লোকাল যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা আদৌ নেটওয়ার্কের সাথে কানেক্টেড কি না এটা বোঝার জন্য আসলে এটা ব্যবহার হয়, যেটাকে আমরা লুপ ব্যাক অ্যাড্রেস বলতেছি। সেই জন্য আমরা বাস্তবে আসলে 127 দিয়ে শুরু হয় এরকম কোনো আইপি অ্যাসাইন করি না কোনো পাবলিক নেটওয়ার্কে। ঠিক তেমনি এখানে 0.0.0.0 চারটা অক্টেটের ক্ষেত্রে প্রথম অক্টেটটা 0, দ্বিতীয় অক্টেটটাও 0, তৃতীয় অক্টেটটাও 0, তারপরেরটাও 0। তাহলে কি আমরা ওই আইপিটা কখনো ইউজ করতে পারবো? 0.0 বা 0 দিয়ে কোনো কিছু কাজ করা যাবে? যাবে না। সেই জন্য ওই 0 আইপিটাকেও আমরা বাদ দিয়ে দিই। তাহলে টোটাল আমরা এখানে অ্যাক্সেস করতে পারি অনলি 126 এতগুলা পাবলিক অ্যাড্রেস ইউজ করতে পারবো। কার ক্ষেত্রে? ক্লাস এ এর ক্ষেত্রে। এই 126-এর মধ্যে, এটা কিন্তু প্রথম অক্টেট, 126-এর মধ্যে যদি কখনো 10 দিয়ে শুরু হয় তখন সেটা হয়ে যাবে প্রাইভেট। আর শুধুমাত্র ক্লাস এ এর ক্ষেত্রেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হয়? 2n আর কি 2n-2 ইকুয়াল আমাদের যেটা হবে সেটাই হবে শুধু তার কি নেটওয়ার্ক অ্যাড্রেস ক্লাস এ এর ক্ষেত্রে। কিন্তু তাছাড়া কোনো জায়গায় কিন্তু আর বিয়োগ দিবে না। কিন্তু বিভিন্ন বইয়ে কিন্তু বিয়োগ দেয়া আছে যে ইউজেবল নেটওয়ার্ক, যেমন আমরা হোস্টে যে 2 বিয়োগ দেই, এখানে কিন্তু কোনো নেটওয়ার্কে তুমি 2 বিয়োগ দিতে পারবো না, তবে শুধুমাত্র ক্লাস এ এর ক্ষেত্রে বিয়োগ দিতে পারবা। তো কেন বিয়োগ দিতে পারবা সেটা আমি বলে দিলাম যে 127 আমরা ইউজ করবো হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস হিসেবে। আমার পিসিটা বা আমার আইপিটা ঠিক আছে কিনা, বা নেট কানেকশন পাচ্ছে কিনা, বা আমার ল্যান কার্ডটা ঠিক আছে কিনা, ইন্টারনেটের সাথে কানেক্ট আছে কিনা, এটা চেক করার জন্য আর কি। আর 0.0.0 এটা তো আমরা ইউজ করবো না, এই জন্য এটা যাবে। তো যাই হোক, এখানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে প্রাইভেটটা যদি আমাদের 10 দিয়ে শুরু হয় ক্লাস এর ক্ষেত্রে, তাহলে এটা বুঝবো হচ্ছে প্রাইভেট। আর বাকি এক থেকে 126-এর মধ্যে যেটাই থাক না কেন প্রথম অক্টেট কিন্তু সেটা হয়ে যাবে আমাদের পাবলিক। তো ক্লাস বি এর ক্ষেত্রে কত? হ্যাঁ, ওইভাবে আমার আসলে চিন্তা করার দরকার নাই। আমি এখন এইভাবে চিন্তা করি যে না, 127 না, ওইরকম না আসলে। আমার এখন চিন্তা করা দরকার হচ্ছে যে প্রথম অক্টেটটা কত থেকে কত শুরু হবে। প্রথম অক্টেট, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আচ্ছা আমি লিখতেছি দেখো। হ্যাঁ হ্যাঁ, লিখতেছি। এটা হচ্ছে প্রথম অক্টেট, দেন সেকেন্ড অক্টেট। কেন আমরা সেকেন্ড অক্টেটকে এবার ফলো করতেছি? এখানে হচ্ছে ক্লাস এ এর নেটওয়ার্ক পার্টটা হচ্ছে 8 বিট, এই জন্য সবসময় আমরা 8 বিট ফলো করছি। কিন্তু এখানে ক্লাস বি এর ক্ষেত্রে কিন্তু 16 বিট, মানে দুইটা অক্টেট। তো প্রথম অক্টেটের ভ্যালুটা কত? এখানে আমরা দেখলাম সর্বনিম্ন হচ্ছে 1 এবং সর্বোচ্চ হচ্ছে 126, মানে ব্যবহারযোগ্য আর কি। আর 127 তো বাদ দিয়ে দিছি। তাহলে পরেরটা কত হবে? আমার 28 থেকে শুরু হবে এবং 191 পর্যন্ত এই অক্টেটের ভ্যালুটা থাকবে। যখনই 192 হয়ে যাবে তখন কিন্তু আলাদা হয়ে যাবে। এটা আসলে পাওয়া যায় কোথা থেকে? আমি একটা টিউটোরিয়ালে বিস্তারিত বলছিলাম, তোমরা। তাহলে দ্বিতীয় অক্টেটটা কত থেকে কত শুরু হবে? অবশ্যই তার শুরুটা হচ্ছে 0 এবং সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে 255। এইটা হচ্ছে আমাদের কি সেকেন্ড অক্টেট। এখন থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট যা হয় হোক, ওটা আমাদের ব্যাপার না। এখন আমরা দেখব যদি প্রথম অক্টেটটা 128 দিয়ে শুরু হয় তাহলে বুঝবো হচ্ছে কি ক্লাস বি এর অ্যাড্রেস, এবং সর্বোচ্চ ভ্যালু কত? 191 পর্যন্ত। তাহলে আমরা বুঝবো এটা ক্লাস বি এর ক্ষেত্রে। কিন্তু কোনো কারণে যদি 172 যদি এর ভিতরে পড়ে যায়, আছে না এর ভিতরে 172 আছে? তো 172 এর পরে যদি এখানে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা কি আইপি? প্রাইভেট আইপি। তবে এখানে কিন্তু এখনো এটা হয়নি। সেকেন্ড অক্টেটটাও আমাদের ফলো করতে হবে এখানে।
তো এখানে দেখো 0 থেকে কত আছে, 255 আছে। তো 0-র পরে 1, 1-এর পরে 2, 2, 3, 4, 5 এভাবে আসে না? বুঝতেছো কি তোমরা আমার কথা? তাহলে এটা কত থেকে কত, এটা কত থেকে কত হয় বুঝবা বলো তো এটা? এই সেকেন্ড অক্টেটটা, সেকেন্ড অক্টেটটা হবে 16 থেকে 31, 16 থেকে 31। অর্থাৎ দেখো ক্লাস বি এর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে তুমি বুঝবা কিভাবে যেটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, তুমি আগে প্রথম অক্টেটটা ফলো করবা যে 128 থেকে 191 পর্যন্ত কোনো ভ্যালু আছে কিনা, যদি থাকে তখন তখন নিঃসন্দেহে মনে করবো যে এটা হচ্ছে ক্লাস বি। এরপরে তুমি আসবা হচ্ছে এটা প্রাইভেট কিনা। তো প্রাইভেট বুঝবা কিভাবে, যে প্রথম অক্টেটটা অবশ্যই 172 হবে, আর সেকেন্ড অক্টেটটা হয় 16 হবে, না হয় 30, হ্যাঁ 16 হবে, না হয় 31 হবে, না হলে এর ভিতরে যা আছে যে কোনো একটা কিছু থাকলেই হবে। এরপরে থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট, যা খুশি তাই হোক, সেটা আমাদের দেখার বিষয় না। এই তো, তাহলে ক্লাস সি এর ক্ষেত্রে কি হবে? ক্লাস সি এর ক্ষেত্রে এখানে আমরা প্রথম অক্টেটের সর্বোচ্চ ভ্যালু কত দেখলাম, 191। তাহলে এখন পরেরটা, তার পরেরটা কত হবে, 192। হ্যাঁ 192 থেকে কত দূর পর্যন্ত, 223। এটা হচ্ছে প্রথম অক্টেট, এটা রেঞ্জ। সেকেন্ড অক্টেটটা কত থেকে কত, এই তো, ঠিক তো। আর চতুর্থ অক্টেটটা যা হয় হোক, আমরা এখানে দেখতেছি প্রথম অক্টেটটা হচ্ছে 192 থেকে 223, এবং সেকেন্ড অক্টেটটা কি হবে, 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে, যা খুশি তাই হোক। আর এখানে আমাদের থার্ড অক্টেটটা কত হতে পারে, 0 থেকে 255। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আইপি রেঞ্জ। এর ভিতরে এখন দেখবো আমাদের প্রাইভেট কোনটা। তাহলে প্রাইভেট কোনটা বলো, প্রাইভেট তো সবারই মুখস্থ আছে, একটু আগে 192, এই তো। তারপর 168, তারপর এখানে 1 থেকে 25, 255 এর ভিতরে যেটাই থাক না কেন, সেটা থাকলেই আমরা কি বুঝবো যে এটা আমাদের একটা প্রাইভেট আইপি। বোঝা গেছে নাকি কিছুই বুঝো নাই? আচ্ছা এবার এটা দেখাই, দেখো এটা আমাদের কত দিয়ে শুরু, 192, অবশ্যই আমাদের একটা প্রাইভেট আইপির প্রথম অক্টেটটা ফিল আপ করছে। এখন আমরা দেখবো সেকেন্ড অক্টেটটা ফিল আপ করছে কিনা। সেকেন্ড অক্টেটটা ফিল আপ করছে, করে নাই। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের পাবলিক আইপি হয়ে যাবে। এরপর দেখি 172, 172 কি প্রাইভেট ফলো করছে না, ফলো করছে তো ফার্স্ট অক্টেটটা। এবার দেখবো সেকেন্ড অক্টেটটা আমাদের এর ভিতরে পড়ছে কিনা, পড়ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের প্রাইভেট, প্রাইভেটটাকে আমি লাল করে দিই। এরপরে দেখো 10 দিয়ে শুরু হচ্ছে, তো আমরা প্রথম রেঞ্জটা কত দেখছি, 1 থেকে 126 দেখছি না, প্রথম অক্টেট তো। প্রথম অক্টেট দেখো, এখানে কিন্তু আমরা প্রথম অক্টেট 192 পাইছি, এই জন্য আমরা পরের অক্টেট চিন্তা করছি। এখানে 172 পাইছি, এই জন্য পরের অক্টেট চিন্তা করছি। কিন্তু এখানে দেখো প্রথমেই আমাদের 10 আছে, তো আমরা বুঝতেছি যে এটা প্রথম অক্টেটের মধ্যেই সীমাবদ্ধ। কারণ প্রথম অক্টেটের ভ্যালু 1 থেকে 126-এর মধ্যে থাকলেই আমাদের একটা ক্লাসে বিভক্ত হবে, সেই ক্লাসটা হচ্ছে এ। এখন 1 থেকে 126-এর মধ্যে যদি 10 দিয়ে শুরু হয়, তাহলে সেটা হবে আমাদের প্রাইভেট। পরের তিনটা অক্টেট কি থাকলো থাকলো না থাকলো এটা আমাদের দেখার বিষয় না, প্রাইভেট। এরপরটা 172, এটা মিলছে, ঠিক আছে। অক্টেটটা দেখি, সেকেন্ড অক্টেটটা 31 কে ক্রস করছে, তার মানে এটা প্রাইভেটের মধ্যে পড়লো না, তাহলে এটা হবে পাবলিক, আর এটা পাবলিক। আমি বলে দিলাম, তারপর আরো ক্লিয়ার। তাহলে আমরা এখানে পাবলিক কোনটা কোনটা পাইছি, এটা না, এটা কিন্তু 5 মার্ক ছিল, 5 মার্ক। সহজ না এগুলো?
খুব কি কঠিন? খুব কঠিন না, কিন্তু অনেকেই আমরা পাইনি আর কি। আব্দুল সামি, তোমাকে তো জয়েন করাই দিছি তো। এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। তো পাবলিক আর প্রাইভেট আইপির মধ্যে কি পার্থক্য বোঝা গেছে? এখন দেখো এখানে বলছে নিচের স্টেটমেন্ট এর কনভার্স এবং কন্ট্রা পজিটিভ লিখো। এটা কোন সাবজেক্ট থেকে দিছে এই কোশ্চেনটা? এটা ডিসক্রিট ম্যাথামেটিক্স। ও আচ্ছা, 10 নম্বরটা। 10 নম্বরটা হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স থেকে দিছে। এখানে বলতে, এখানে আসলে হাইপোথিসিস মানে কি? একটা অনুমান। আর এই অনুমানটার উপরে ভিত্তি করে আমরা একটা আউটপুট পাবো। যেই অনুমানটা আমরা করতেছি এটাকে আমরা বলতেছি পি, আর যে আউটপুটটা পাবো সেটাকে আমরা বলতেছি কিউ। এখন ইংরেজিটা পড়ো আমার সাথে সাথে। ইফ ইট রেইনস টুডে, যদি আজকে মনে করো বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হয় নাই সমস্যা নেই মনে করো, দেন আই উইল ড্রাইভ টু দ্য ওয়ার্ক, মানে কি আমি কাজটি চালাবো। ঠিক আছে, এটা বললেও হবে। আচ্ছা, এটা কি আমাদের কথাটা কি সত্য আসলো না মিথ্যা আসলো বলো তো? কথাটা কিন্তু একদিক দিয়ে সত্য আর একদিক দিয়ে মিথ্যা। যদি আজকে বৃষ্টি হয় তাহলে কি আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো? পারবো না তো। কিন্তু আবার যদি আমি এটা চিন্তা করি, যদি আবার যদি এভাবেও চিন্তা করি যে হ্যাঁ আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমি এখন গিয়ে মাছ মারবো, তাহলে কি মাছ মারা একটা কাজ না? অবশ্যই কাজ করা তো। তো এই আসলে এই সেন্টেন্সটা কিন্তু এই অর্থেই ব্যবহার হচ্ছে আসলে। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করতাম তাহলে কিন্তু নেগেটিভ হইতো। তো আমরা এটা পজিটিভই ধরে নিব, যে যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা কি করব, এখন মাছ মারতে যাবো বা মানে কোনো কোনো কিছু একটা কাজ করবো আর কি। এখন এটাকে বলছে কি কনভার্স। কনভার্স হচ্ছে একটা এক ধরনের স্টেটমেন্ট। সেটা কি হবে, যে আগে আউটপুটটা আসবে, এরপরে কি হবে, ওই হাইপোথিসিসটা হবে। কি বললাম, যে আগে আউটপুটটা হবে তারপরে হাইপোথিসিসটা হবে। তাহলে এখানে কি লিখতে পারি? ইফ আই উইল ড্রাইভ টু দ্য ওয়ার্ক, দেন ইট রেইনস টুডে। এটা না বুঝলে কিন্তু বলবা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আশা করব যে তোমরা এই টাইপের যা আছে সব পাবা। এটা হচ্ছে কনভার্স। আর কন্ট্রা পজিটিভ এটা কি জিনিস? আমি অবশ্য ব্র্যাকেটে লিখে দিছি, এগুলো কিন্তু থাকবে না। এগুলো কিন্তু পরীক্ষার, এই পরীক্ষার হলে প্রশ্নপত্রে গিয়ে এগুলো কিন্তু থাকবে না। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিছি। ইফ, হ্যাঁ, ইফ আই উইল নট ড্রাইভ, না, ড্রাইভ টু দ্য ওয়ার্ক, দেন ইট, হ্যাঁ, আর ইট ডাজ নট রেইন দিব আর কি, আমরা তো ইট দিব না। দেন ইট রেইন, টিও ডি, আমার একটু ঘুম কম হয়ে গেছে আমি দেখতেছি। এটা হবে আর কি। এইটুকু লিখতে পারলেই তুমি পাস পেয়ে যাবা। তো এগুলো কিন্তু আসলে ইজি, কিন্তু যারা বুঝবে না তাদের কাছে খুব কঠিন। তো এইটুকু বোঝা গেছে। এইটুকু মনে রাখলে হবে, এইটুকু মনে রাখলে হবে, এইটুকু বলে দিচ্ছি আমি। তোমরা এইটুকু এখন মুখস্থ করবা, যারা জানো না তারা এইটুকু মনে করবা, যে এখানে পিটা কি জিনিস। পিটা হচ্ছে একটা অনুমান, আর কিউটা হচ্ছে কি আমাদের আউটপুট। তবে এটার কিন্তু একটা ট্রুথ টেবিল আছে। ট্রুথ টেবিলটা আমি এখানে দেখাচ্ছি না, আমি নেক্সট ক্লাস দেখাবো। ট্রুথ টেবিলটা কিন্তু ডিপেন্ড করবে আউটপুটের উপরে। আউটপুট যদি আমার, যেটা আমি চিন্তা করতেছি যে আউটপুট এটা হওয়া উচিত, যদি সেটা হয় তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ওয়ানই হবে, মানে আউটপুট ওয়ানই হবে। আর যদি দেখো যে মনে করো বৃষ্টি হচ্ছে না কিন্তু তারপরেও আমি মাছ ধরতে যাচ্ছি বা মাছ ধরতে গেলাম, তখন কিন্তু ফাইনালি আমি আউটপুটটা ওয়ানই পাবো আর কি। মানে মাছ তো ধরতে পারবো, বৃষ্টি হোক আর না হোক। বৃষ্টি যদি নাও হয় তাও যদি আমি নদীতে গিয়ে যদি মাছ ধরি তাহলে মাছ পাবো না কিছু? পাবো তো। আবার যদি বৃষ্টিও হয় এরপরেও যদি আমি নদীতে গিয়ে মাছ ধরি তাহলেও তো মাছ পাবো।
তার মানে দুই কন্ডিশনেই কিন্তু আমি আউটপুটটা পাচ্ছি। তো এই টেবিলটা আমি, আচ্ছা এখানে দেখাই দিই, এখানে দেখো আজকে আধা ঘন্টা শেষ করতে চাইলাম, আধা ঘন্টায় তো হলো না আজকে। আচ্ছা আরেকটা তো, কয়টা হবে এখানে ইনপুট কয়টা আমাদের, এটা হচ্ছে পি, পি কিউ, আর পরেরটা কি, পরেরটাকে এভাবে ডিনোট করা যায় অ্যারো চিহ্ন দিয়ে। এখানে তো অ্যারো চিহ্ন আসবে না, আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি, এটাই মনে করো অ্যারো, এটাকে আমরা বলতেছি ইফ পি দেন কিউ। তো এখানে জিরো না, এখানে ওয়ান, এখানে ওয়ান, বাইনারি করতে ইয়ে করতেছি, আরে ভুল করলাম কেন, এই তো। তো এটাকে আমরা, এটা আসলে আছে আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, এখন আমরা ডিসেন্ডিং অর্ডার করবো। তাহলে প্রথমটা ওয়ান করি, তারপরটা ওয়ান আর এটা জিরো, এরপরে এটা জিরো আর এটা, এটা ওয়ান হবে, সরি দাঁড়াও আমি ঠিক করতেছি। অর্থাৎ আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজা নিলাম, এটা এটা হচ্ছে আমাদের তিন, তারপরে দুই, তারপরে এক, তারপর শূন্য, আর আগে ছিল কি শূন্য এক দুই তিন। তো এখন তোমরা ডিসক্রিটের ক্ষেত্রে যেটা ওয়ান হবে সেটাকে এফ দিবা, সরি টি দিবা, ট্রু, আর যেটা ফলস সেটা, যেটা জিরো সেটাকে ফলস বানাবো। মিস, তোমাদের তো দেখাই নেই, এগুলো দেখে নাও, এগুলো পরে আর কিন্তু করাবো না, আর আমি আর সময় নেই আসলে, আমার আর ভালো লাগতেছে না দৌড়াদৌড়ি। আচ্ছা এখন বলো, এখন এখন তোমরা এই ঘটনাটা বলো, যদি বৃষ্টি হয় তাহলে আমি মাছ ধরতে যাব, তাই তো? এই টি মানে কি, মাছ ধরতে গেছি আমি, ঠিক না? তাহলে কি হবে আউটপুট, টি পাবো, ট্রু। এখন বৃষ্টি হয়ে গেছে বাট আমি মাছ ধরতে যাইনি, তো কি আমি মাছ কি ধরতে পারবো? এটা ফলস হবে। এখন দেখো বৃষ্টিটা হয়নি কিন্তু আমি মাছ ধরে ফেলছি, তো কি, তাহলে ট্রু না? এখন এটা বলো তো, যে বৃষ্টিও হয়নি আমি মাছও ধরতে যাইনি, তাহলে কি হবে? হ্যাঁ, এটাও ট্রু হবে। এটা কিন্তু ভালো করে খেয়াল রেখো, এটাও ট্রু হবে, কারণ আমি তো বৃষ্টি হয়নি মাছ ধরতেও যাইনি, মাছ ধরতে গেলে তো পাইতাম, আমি তো যাইনি, তার মানে কি আলটিমেটলি আমি মাছ হয়তো বা পাইনি কিন্তু গেলে তো পাইতাম, সেজন্য এটা কিন্তু ট্রু, ট্রু হয়ে যাবে আর কি। এই জায়গাটা কিন্তু আমরা, আমরা যদি স্বাভাবিকভাবে অ্যান্ড গেট বা অর গেট বা এক্সক্লুসিভ অর গেট যে কোনো একটা কন্ডিশন যদি দিয়ে আমরা এটাকে যদি কম্বাইন করতে চাই তাহলে কিন্তু মিলবে না, সেই জন্য এই জায়গাটা কিন্তু একটু ই করবো আর কি, খেয়াল রাখবো। আচ্ছা এখানে কি কি দেয়া আছে দেখো, আচ্ছা যদি কারোর সমস্যা হয় তাহলে মিউট করে রাখো, যখন কথা বলবা তখন আনমিউট করিও। এখন দেখো যে প্রসেস আমাদের দেয়া আছে কয়টা, চারটা। অ্যারাইভেল টাইম কয়টা দেয়া আছে, কি কি দেয়া আছে, চার, দুই, তিন, এক, আর বার্স টাইম অথবা রিকোয়েস্ট টাইম পাঁচ, তিন, চার, ছয় করতে হবে। তো এরকম এখানে চারটা আমাদের প্রসেস আছে, তার মধ্যে কোনটা প্রথমে আসবে, তারপরে কে, তারপরে কে, তারপরে কে, এইটুকু বের করতে বলছে। আর শর্টেস্ট জব ফার্স্ট, শর্ট, শর্টেস্ট জব ফার্স্ট, তো শর্টেস্ট কি বুঝাবে, যে আসলে একটা জব সম্পন্ন করতে সবচেয়ে কম কত সময় দরকার হয়, এটাকে বলতেছে রিকোয়েস্ট টাইম। মানে আমি প্রিন্টারটাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম যে আমি এখন আমার প্রিন্টারে, মানে আমার ওয়ার্ড ফাইলটাকে প্রিন্ট করব প্রিন্টারে, তো আমি এটা রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম যে আমার এখানে 1 মিনিট দরকার হবে বা 2 মিনিট দরকার হবে। তো এই ধরনের এইগুলো কি বলতেছে, রিকোয়েস্ট টাইম অথবা বার্স টাইম, অথবা এটার আর একটা নাম আছে এক্সিকিউশন টাইম, মানে কতক্ষণ সময় লাগবে। আর অ্যারাইভেল টাইম তো বুঝতেছো যে কখন সে স্টার্ট হবে, তার প্রসেসটা কখন থেকে স্টার্ট হবে। তো এইখানে বলছে যে যেই যেই
প্রসেসিং টাইমটা সবচেয়ে কম যার, সে আগে আসবে, তারপর আরেকজন আসবে, তারপর আরেকজন, তারপর আরেকজন। দেখো বুয়েটে কিন্তু তোমাকে কখনো ওই কোনো থিওরিটিক্যাল কোশ্চেন দেয়নি, জাস্ট শুধু এরকম দিয়ে বলতেছে আউটপুট দেখাও, যে পারবে তার এটা করতে লাগবে ম্যাক্সিমাম 5 মিনিট। 7 মার্ক কিন্তু এটা। এখন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন মনে করো যে প্রথম আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমার খেয়াল করতে হবে, আরেকটা জিনিস হচ্ছে অ্যারাইভেল টাইমটা হচ্ছে এখানে মূল জিনিস। অ্যারাইভেল টাইম আর একটা হচ্ছে নন প্রিমটিভ, নন, এখানে লিখা যায় না, নন প্রিমটিভ। নাম শুনছো এগুলো? শোনা কথা তো। নন প্রিমটিভ মনে হলো এরকম যে যখন কোনো একটা প্রসেস সিপিইউ দ্বারা এক্সিকিউশন কার্যক্রম শুরু করে দিবে তখন ওই মুহূর্তে কোনো আর ইন্টারাপশন খাটবে না। যে কোনো প্রসেসে আসুক না কেন ওই সময়, তখন তাকে একটা রেডি স্টেটে রাখতে হবে। মানে ওয়েটিং স্টেটের আগের স্টেটটা মানে রেডি, যে আগে ঠিক আছে তুমি আসছো, কোনো সমস্যা নাই, আমার আগে কাজটা শেষ হোক তারপরে আমি তোমাকে দিব। অর্থাৎ আমি তারপরে তোমাকে সিপিইউটা ফ্রি করে দিব, তুমি তখন তোমার কাজগুলো করবা। তো তোমরা কি, আমি হলাম 1 নম্বর ব্যক্তি, এই 1 নম্বর ব্যক্তি। এরপরে মিসবা চলে আসছে। মিসবা এসে কোথায় দাঁড়াবে? দাঁড়াবে কোথায়? আমার পিছনে কিন্তু দাঁড়াবে। আমি কিন্তু 10টা 1-এ স্টার্ট করছি, আর ও চলে আসছে 2 মিনিটে, 10টা 2-এ। তখন সে এসে দেখতেছে যে একজন এটিএমটা, এই এটিএম এর মেশিনটা কি করতেছে, কাজ করতেছে। তাহলে সে এখন আমার পিছনে এসে বসে যাবে, মানে দাঁড়ায় থাকবে। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু আর কখনো অ্যাক্সেস পাবে না। এখন আমি তো কাজ করতেই থাকবো, কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? 7 মিনিট পর্যন্ত, 1টা 7 পর্যন্ত। কিন্তু দেখা গেছে একটা, সরি, 10টা 7 পর্যন্ত, 10টা 1, 10টা 2, 10টা 3, 3-এ দেখো যে আবার আরেকজন আসছে। তো এই আরেকজন এসে কোথায়, কার পিছনে বসবে, মানে দাঁড়াবে কার পিছনে? মিসবার পিছনে আসবে। কয় মিনিটে প্রবেশ করলো ওই বুথের ভিতরে? 10টা 3-এ প্রবেশ করলো। এরপরে দেখো আরেকজন আসছে, সে কয় মিনিটে প্রবেশ করলো? 10টা 4 মিনিটে। কিন্তু আমার কাজ কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি, আমি 10টা 7-এ বের হয়ে যাব। তাহলে আমি 10টা 7-এ বের হয়ে গেলাম। হ্যাঁ, এরপরে কে যাবে? মিসবা যাবে। তো মিসবা কয় নাম্বার প্রসেস ছিল? মিসবা ছিল 2 নম্বর প্রসেস। তাহলে প্রথমটা হবে আমাদের এখানে, আমি তো না, কটার সময় কি প্রসেস এটা? P4, P4। তারপরে মিসবা ঢুকলো, মিসবা কত? P2। এরপরে 10টা 3-এ কে প্রবেশ করলো? 10টা 3-এ P3। তাহলে এটা হয়ে যাবে আমাদের P3। আর এর পরেরটা P4। তোমরা সহজভাবে চিন্তা করবা, এটিএম সবাই টাকা তুলছি এমন কেউ নাই যে আমরা এটা দেখি নাই। তোমরা ওই এক্সাম্পলটা বারবার মনে রাখবা। ধরো 10টা স্টার্ট, এই যে অ্যারাইভেল টাইম কত? 2 না? তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। 10টা 2-এ কে 10টা 2-এ কে আসবে? প্রসেস 2। এখন তোমরা একদম কল্পনা করো মনে মনে যে 10টার সময় বুথটা ওপেন হয়ে গেছে, গার্ড এসে ওপেন করে দিছে, 10টা বেজে 1 মিনিটে আরেকজন ঢুকে গেছে। 1 মিনিটে একজন ঢুকে গেছে, কারণ ও এসে কি দেখবে আসলে? ও তো এসে ফাঁকাই দেখবে। ফাঁকা দেখবে না মেশিনটা? এটা অন থাকবে শুধু, কিন্তু কেউ কোনো কাজ করবে না। তাহলে এইখানে কে ঢুকে গেল? এখানে P1 কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, যদিও তোমাদের তোমাদের কথা একদম ঠিক আছে যে এর বার্স্ট টাইম কম, আগেই P2 যাওয়ার কথা, কিন্তু ওই এ ঢুকে গেছে হচ্ছে 10টা 1-এ। তখন তো গিয়ে দেখবে যে মেশিনটা ফাঁকা, তো মেশিন এসে কি কাজ করবে না? সে কিন্তু কাজ করে দিছে। যখনই সে কাজ স্টার্ট করে দিছে ওর কিন্তু 6 মিনিট লাগবেই। এর ভিতরেই মনে করো 1 মিনিট পরেই P2 প্রসেসটা বা P2 ব্যক্তিটা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে দেখতেছে হায় হায়, আমার সময় লাগবে মাত্র 3 মিনিট, কিন্তু
আরেকজন তো কাজ করতেছে, ও তো কাজ শেষ না করা পর্যন্ত আমি আর পাবো না। এরপরে হবে কি P2। হ্যাঁ, তোমাদের কিন্তু মনে হইতে পারে যে এর তো বার্স্ট টাইমটা বেশি, কিন্তু বার্স্ট টাইম বেশি হলে কি হবে, এ তো অ্যারাইভ করছে অনেক আগেই, ও তো আর দেরি করবে না কারোর জন্য। যেহেতু মেশিনটা আমাদের ফাঁকা, মানে অ্যাভাইলেবল, তখন সে সরাসরি সেটা দিয়ে টাকা উঠানো শুরু করে দিবে। আচ্ছা, এরপরে দেখো বার্স্ট টাইম কার কম, 4, মানে P3, তখন এটা হবে P3, আর শেষে P1। তো অনেকের মনে হয় ডাউট লাগতেছে না? ডাউটের কিছু নাই, এটা কিন্তু একদম একুরেট। তাহলে প্রথম আমাদের কি আসবে, P4, P2, P3, P1। তাহলে এখানে হবে আমাদের, না বার্স্ট টাইমটা তো অবশ্যই আগে দেখবো, বার্স্ট টাইমটা তো অবশ্যই আগে দেখবো, দেখার পরে আগে তাকে ফাইন্ড আউট করবো, করার পরে দেখবো যে ওর অ্যারাইভেল টাইমটার আগে কেউ আসছে কিনা। কারণ অবশ্যই যদি কেউ আগে আসে সে কিন্তু আর বসে থাকবে না আমার জন্য। বাস্তবে কি এটা হয়? বাস্তবে তো এটা হয় না। বাস্তবে যদি আমার আমার হ্যাঁ, আমি ওকে বললাম যে ভাই তুমি তো 50,000 টাকা পিক আপ করবা এই বুথ থেকে, আর আমি মাত্র 5,000 টাকা পিক আপ করবা, তার মানে তাকে ট্রানজাকশন করতে হবে মিনিমাম 20,000 20,000 করে, 2 বার, আর একবার হচ্ছে 10,000, মানে 3 বার তাকে ট্রানজাকশন করতে হবে, আর আমাকে মাত্র একবার ট্রানজাকশন করতে হবে, মানে 5,000 টাকা শুধু আমি একবার পিক আপ করবো। এই জন্য আমার বার্স টাইম ধরে নিলাম যে আমার কম, আর ওর বার্স বেশি। তাই এখন আমি কি ওকে যা বলবো যে ভাই তুমি 1 মিনিট একটু ওয়েট করো, আমি আগে, আমার এই সময়টা কম, আমি এটা নিয়ে নিই, এটা নিতে পারবো না। হ্যাঁ, এটা পারবো আমরা অন্য অ্যালগোরিদমে গিয়ে পাবো, যদি ওটা হয় প্রিমটিভ হয় তখন, কিন্তু নন প্রিমটিভের ক্ষেত্রে পাবো না। নন প্রিমটিভ এটাই বলতেছি যে হ্যাঁ আমার বার্স টাইম সবচেয়ে কম, তাহলে আমি অবশ্যই আগে পাবো, কিন্তু আমার আগে যদি কেউ থাকে, কেউ যদি এসে যায়, তাহলে তাকে আগে সার্ভিস দিয়ে দিবে, তারপরে আমি। তো এটা মাথায় রাখবা। তাহলে আমাদের এখানে প্রথমে কি আসবে, আমাদের P4 না, P4, এরপরে কে ঢুকবে এখানে, মানে P2 হওয়ার কথা ছিল প্রথমেই, কিন্তু P2 হওয়ার আগে এখানে P4 আগে ঢুকে গেছে। এরপরে হচ্ছে P2, তারপরে P3। তো বুয়েট কিন্তু আসলে এজন্যই দেয় যে যেই জায়গায় ছাত্রগুলো ভুল করে সেই জায়গায় কিন্তু দিয়ে দেয়, মনে হয় যে খুব সহজ, কিন্তু আসলে সহজ না। এটা কত হবে, P1। ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রথমে কি হবে, P4। একই জিনিস আসতেছে না, প্রথমে কে অ্যারাইভেল করতেছে, P4, তারপর P2, তারপরে 3-এ আসতে হচ্ছে P3, এরপরে আসতে হচ্ছে P1। তো দেখো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা। এটা হবে আমাদের অ্যান্সার আসলে। আচ্ছা, আজকে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, ভাবছিলাম যে আধা ঘন্টা শেষ করে দেবো, তো আমি এই কুয়েরিটি কালকে দেখাবো আর কি, কালকে। আর এখানে মোটামুটি এটা একটু খেয়াল করবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন আসে, আর পাবলিক প্রাইভেট আশা করতেছি তোমরা আর ভুলবো না, আর এটা খুব সহজ। আর অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো সলিউশন খাতায় অবশ্যই লিখে রাখবা, পরীক্ষার আগে মিনিমাম 3 ঘন্টা একটু রিভাইজ দিয়ে যাবা, দেখবা কিছু না কিছু কোশ্চেন কমন পড়ে গেছে, অথবা এই রিলেটেড কোনো কোশ্চেন আসছে, তখন হবে কি তুমি 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা, এটা তোমার পরীক্ষার হলে খুব ভালো কাজে দিবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। লিভ